নমস্কার, আমি চিরঞ্জীব রায়, দ্য নিউ হরাইজনস ইনস্টিটিউট অফ টেকনোলজির এইচআর বিভাগ থেকে বলছি। আজকে আমাদের এই সেকেন্ড পডকাস্টে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের মধ্যে যেই অতিথি এসে উপস্থিত হয়েছে, সে আমাদের এই কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রাক্তন স্টুডেন্ট, যে আজকে সিএডি এবং বিআইএম ইঞ্জিনিয়ার হিসেবে সফলভাবে জীবনে প্রতিষ্ঠিত। তো লেটস ওয়েলকাম মিস্টার দীপায়ন দাস। তো আমি প্রথমেই দীপায়নের কাছে জানতে চাইবো, দীপায়ন কেমন লাগছে বলো? লাগছে তো খুবই ভালো। আজকে দুর্গাপুর আমার মাঝে মধ্যে আসা হয়, কারণ আমার এখানে মামার বাড়ি। কিন্তু আচ্ছা। অনেকদিন পর সিটি সেন্টার থেকেও এই কলেজে আসার যে ব্যাপারটা, এই নস্টালজিয়াটা আজকে খুব বেশি করে আজকে হিট করলো। কারণ আজকে আমি ডাইরেক্ট একদমই। সিটি সেন্টার থেকে কলেজে আসছি। তো আচ্ছা। তো আমরা আজকে তোমার এই প্রফেশনাল জার্নি, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে প্রফেশনাল হওয়ার জার্নিটা পুরোটাই আজকে এক্সপ্লোর করব আমরা। তোমাকে অনেক কোয়েশ্চেন করব। সো অবশ্যই, আমি জানি যে তুমি কমফোর্টেবল থাকবে। অনেক প্রশ্ন করব কিন্তু তোমার কাছে। ঠিক আছে? অবশ্যই। কোনো অসুবিধা নেই তো? তো কোনো তোমার অসুবিধা পারমিশন নিয়ে আমরা স্টার্ট করছি। হ্যাঁ। আচ্ছা, তো ১ম এ নিজের ব্যাপারে একটু আমাদের বলো। আমি আর্কিডিস বলে আপাতত একটি এমএনসিতে কাজ হুম। করি। তার আগে একম বলে আরেকটি ফরচুন 500 এমএনসিতেও কাজ করেছি। আচ্ছা। সো আমার টোটাল এখন এক্সপেরিয়েন্স প্রায় ৯ বছর। আমি ৯ বছর ধরে বিম ইন্ডাস্ট্রিতেই কাজ করে যাচ্ছি। তো আর্কিডিস আমি অ্যাজ আ সিনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইনার হিসেবে কাজ করছি। ওকে। তো বিমের ক্ষেত্রে এটাই বলা যায় যে আজকে কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেখে, হুম। আর সে ডিপ্লোমা হোক, আইটিআই, মানে ডিপ্লোমা হোক মিনিমাম, আর যদি বিটেক হয় তাহলে তো আরোই ভালো। তো সেটা যদি শিখে, যদি বিমের ব্যাপারে সে যদি শেখে, তাহলে তার জীবনে চাকরি নিয়ে বা প্রতিষ্ঠিত হব কি না সেটা নিয়ে তার কোনো সংশয় থাকবে না। কারণ আমি নিজের এক্সপেরিয়েন্সেই তার সেটা বলতে পারি। একদমই। তো সেজন্য বলা যায়। আর তার আগে আমি আ আরো ছোটখাটো কাজ করেছি। মানে শুধুমাত্র যে বিম দিয়ে আমার চালু হয়েছে তা নয়। আমি কলেজের ক্যাম্পাসিং থেকেও চাকরি পেয়েছিলাম। একদমই। সেটা আমারই শারীরিক অসুস্থতা এবং করতে পারিনি বলে সেটা আচ্ছা। ছাড়তে হয় আমাকে। বাট তারপরে আমি আবার আম কন্ট্রাক্ট লেবার হিসেবেও কাজ করেছি। যেখানে আমি দৈনিক ৳১২৬ করে মাইনে পেতাম। তো বাহ! সেখান থেকে আজকে আমি এই জায়গায় ফেরত তাহলে এসেছি। একটা আমি বলতে পারি যে একটা ছোট জায়গা থেকে একটা বিরাট বড় একটা তোমার উন্নতির শিখরে তুমি আজকে পৌঁছে এসছো। ছোট থেকেই স্টার্ট হয়ে obviously। হ্যাঁ, obviously ছোট থেকে একদমই। করা ছাড়া আমাদের মতো যারা কি বলবো, মানে not that strong একদমই। ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে না, হুম। তাদের জন্য উঁচুতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। একদমই। কারণ ফ্যামিলি দেখতে গেলে আর নিজেকে বাঁচাতে যদি হয়, তাহলে মানে নিজেকে আরো হুম। উপরে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ নিশ্চয়ই আমাদের আমাদেরকেও দেখার নেই। আমাদের সেই গোলটাই থাকা দরকার জীবনে। যে সবসময় আমরা উপরের দিকের কথা ভাববো কিভাবে উন্নতি করা যায়। তো চলো আমরা একটু পুরোনো দিনের কথায় ফিরে যাই। আমরা অবশ্যই। বিআইএম এর ব্যাপারে নিশ্চয়ই তোমার কাছে আসবো, সিএডি ব্যাপারেও জানবো। তো আমরা চলো পুরোনো দিনের কিছু কথা নিয়ে আলোচনা করি। তো তুমি যখন অ্যাডমিশন নিয়েছিলে আমাদের কলেজে এখানে, তো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কে কেন চুজ করলে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কারণ আমার বাবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করে গেছে। মানে হুম। বাবা আইটিআই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আইটিআই ইঞ্জিনিয়ারই বলা যায় তখনকার দিনে। তো হুম। আমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখেছি সে টিভি সারাচ্ছে বা টিভি হুম। হুম। বানাচ্ছে, বিক্রি নিশ্চয়ই। করছে। দিয়ে ইলেকট্রিক্যাল নিয়ে বাবার প্রচুর, মানে আমাদের বাড়ির হুম। পুরো ওয়্যারিংই বলা যায় আমার বাবার হাতে করা। বাহ! তো সেই ক্ষেত্রে ওই বাবার একটা পুশ ছিল যে যদি ইঞ্জিনিয়ারিং করিস তাহলে ইলেকট্রিক্যালটা দেখতে পারিস। আর আমারও নিজের ইচ্ছা ছিল যে বাবার মতো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব। কিন্তু ফিল্ডে আর যাওয়া হলো না। হুম, হুম। ঠিক কম্পিউটার আছে। নিয়ে কাজ করা। তো মানে অনুপ্রেরণাটা তোমার আমার বাবার কাছ বাবাই থেকেই ছিল। obviously এটা তো একটা সবথেকে বড় মানুষের ১ম জীবনের অনুপ্রেরণাটা ঘর থেকেই আসে, বাড়ি থেকেই আসে, বাবা-মার থেকেই। আচ্ছা, তো এবার আমি যেটা জানতে চাইবো তোমার কলেজ জীবনে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় এমন কোনো টিচারের কথা তোমার এখনো মনে পড়ে? এখনো মনে পড়ে কি আমি তার সাথে এখনো কনট্যাক্ট এ রয়েছি। আচ্ছা। তিনি এখন আমাদের এই কলেজেরই প্রিন্সিপাল, আচ্ছা। সন্দীপ সন্দীপ। হাজরা স্যার। হুম। তাছাড়া অন্যান্য প্রত্যেকেরই সাথে আমার সেরকম সম্পর্ক এখনো রয়েছে। যেমন হুম। আমাদের রাহুল শুক্ল স্যার রয়েছেন। হুম। হুম। এখনো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যাই মাঝের মধ্যে। ১-২ বার নিশ্চয়ই। মাঝে এসেছি আমি কলেজ হুম। ছেড়ে দেওয়ার পরেও। হুম। তো সেই টানটা কলেজের প্রতি এখনো রয়েছে আমার। তাই অবশ্যই। জন্য আমার ফেরত আসা। অবশ্যই। এই টানটাই তো আমাদের জুড়ে রেখেছে হ্যাঁ, অ্যাকচুয়ালি, তাই তো? তো নেক্সট যেটা আমি জানতে চাইবো তোমার কাছে যে আমাদের কলেজে তো অনেক ফেস্ট হয়েছে, প্রোগ্রাম হয়েছে। তুমি পার্টিসিপেটও করেছো নিশ্চয়ই। তো এমন কোনো ফেস্ট বা কোনো প্রোগ্রাম যেটা তোমার এখনো মনে পড়ে? অবশ্যই ২০০০ মানে আমাদের পাস আউট হওয়ার আগের বছরই একটা ব্যান্ড এসছিল। অ হুম। আমাদের ঐদিকে মাঠে ফেস্ট হয়েছিল। তো আমি ফেস্টে আসলে আমি খুব একটু ইন্ট্রোভার্ট টাইপের, তো বাট ওই ফেস্টটা আমি খুব বেশি এনজয় করেছি। কারণ আচ্ছা। ফটোগ্রাফিরও আমার একটা শখ রয়েছে। তো হুম। সেখানে ফটোগ্রাফিও করতে পেরেছিলাম।
তো সেই একটা ফেস্টের মনে আছে যে খুব আচ্ছা। বড় করে হয়েছিল। আর এমন কোনো ইনসিডেন্ট আমাদের সঙ্গে শেয়ার করবে যেটা খুব মজাদার কোনো একটা ইনসিডেন্ট ছিল যেটা তুমি দাশগুপ্ত স্যারের ওয়ার্কশপে আমরা সবাই যেতে ভয় পেতাম। তো দাশগুপ্ত স্যারকে খুব বেশি করে মনে পড়ে। ভয়ও পেতাম আমরা প্রচন্ড বেশি। নিশ্চয়ই। কিন্তু স্যারকে খুব ভালোবাসতাম। শুনলাম আচ্ছা, স্যার এখন ছেড়ে দিয়েছেন কলেজ, বাট ওই আরেকজন স্যার ছিলেন সত্যি বলতে। খুব ভালো। মানে মনে পড়ে এখনো তার টিচিং স্টাইল বা টিচিং তার স্টাইল আর তার সেই ভয় দেখানো, পড়া পারিসনি ওখানে গিয়ে দাঁড়িয়ে যা, ওগুলো খুব মনে পড়ে এখনো। ওকে। তো আর কোনো নস্টালজিক মোমেন্ট কিছু শেয়ার করতে চাও আমাদের সঙ্গে? নস্টালজিক মোমেন্ট বলতে বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা, তারপর এখান থেকে বাড়ি যাওয়া বন্ধুদের সাথে। ওরা কেউ আসানসোল যাচ্ছে, কেউ এখানে লোকালি থাকতো। তো ওদের সাথে মানে ঘোরাফেরা, তারপর স্যারদের এই পড়াশুনো, পড়ানোর স্টাইল। হুম, বিশেষ করে সন্দীপ স্যার আর আমাদের এইচওডি স্যার যিনি ছিলেন, হুম, তার পড়ানোর স্টাইল, শুক্লা ম্যামের পড়ানো। তারপর আমাদের যে ট্রেনিং এ আমরা যেতাম, হুম, যেমন আমি ডিপিএল এ গিয়েছিলাম ট্রেনিং করতে। ওই হুম। সময়টা মানে কলেজ সব দিক দিয়ে আমাদের হেল্প করেছে। তার মধ্যে আরেকটা সবথেকে বড় জিনিস আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে যখন আমাদের অটোক্যাড শেখানো হতো। আচ্ছা, কারণ বিমের ক্ষেত্রে অটোক্যাডটা খুব বেসিক একটা জিনিস। একদম। আর অন্য কলেজে কি করেছে জানি না। বাট এই কলেজে আমি অটোক্যাডটা শিখেছি। যার জন্য আমি আজকে বিমে দাঁড়াতে পেরেছি। কিছুটা অন্তত সেদিক দিয়ে কলেজ আমাকে প্রচুর সাহায্য করেছে। কারণ CAD এ অনেকেই সেটা গাফিলতি দিয়ে শেখেনি। হুম, বাট আমি সেটা মন দিয়ে শিখতাম। একদম। এটা সম্পূর্ণ নিজের উপরে। দেখো কলেজে তো তোমাকে শেখানো হবেই। তুমি কতটা নিজে শিখতে পারছো বা তুমি কতটা সেটাকে নিতে পারছো বা গ্রাস্প করতে পারছো সেটাই ইম্পোর্টেন্ট। হুম, কারণ এখনো তো আমাদের ক্যাড শেখানো হয় কিন্তু হয়তো স্টুডেন্টরা সেটা ভালোভাবে নিজেদের মানে গ্রাস্প করে না বা হ্যাঁ। তারা শেখে না। তুমি ভালো করে শিখেছো তাই তুমি আজকে এরকম একটা জায়গায় পৌঁছেছো। অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ক্যাড এবং বিআইএম সম্পর্কে যেটা আমি ১ম এও বললাম। তো সেই ব্যাপারে কিছু তোমাকে প্রশ্ন আমি করতে চাই। তো তোমার আ জীবনে CAD এবং BIM এর ইন্ট্রোডাকশন হলো কি করে ১ম এ বলো? প্রথমত আমাদের 4th সেম থেকে আমাদের CAD শেখানো হতো এখানে। হুম, তো আমি সেখানে মানে বেসিক যেগুলো টুল, হুম, কি মানে ট্রিম করা, অ্যালাইন করা, হুম, কিভাবে ড্রাফট করতে হয়, তারপর সবকিছু এখানে শিখি হুম, কলেজে। তারপর আমার শেখা হয় ২০১৭ সালে যখন আমি GE তে কাজ করছিলাম। হুম, উম মানে যদি শুরু থেকে শুরু বলি, মানে হুম, যখন আমি হায়ার যে কোম্পানি ছেড়ে আমি এসছিলাম ক্যাম্পাসিং এ, হুম, সেখান থেকে আমি GE তে এখানে জয়েন করি হুম, জেনারেল ইলেকট্রিক। হুম, কন্ট্রাকচুয়াল লেবার। তো আচ্ছা, সেখান থেকে তারপর আমি আবার পিনাকেল যাই। কাজের মানে বেটার অপরচুনিটির জন্য। তো পিনাকেলে গিয়ে আমার CAD এর হাতেখড়িটা বেসিক হয়। আচ্ছা, ওখানে rigorous ৩ মাস ট্রেনিং হয় আমাদের। হুম, তারপর আমাদের প্রোডাকশন এ দেওয়া হয়। বাট সেই CAD ডিপার্টমেন্টে শুধুমাত্র আমি CAD এর ড্রাফটিং ই শিখেছি। বিম এর যে অ্যাডভান্স হুম, টেকনোলজি, ওটা আমি পরে পিনাকেলেই শিখি। হুম, তো বিম শেখার জন্য বেসিক আমাদের কোর কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হয়। হুম, যে ইলেকট্রিক্যাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, কেবল ডিজাইন, হুম, লোড ম্যানেজমেন্ট, একদম। লোড ক্যালকুলেশন। হুম, তার সাথে হচ্ছে আমাদের আরো বেশি করে শিখতে হয় যে বিমের ডিজাইন কিভাবে করব, মডেলিং কিভাবে করব। সেটার জন্য ২ খানা সফটওয়্যার খুব প্রয়োজন। সেটা হচ্ছে Revit অ্যান্ড Navisworks Manage। আচ্ছা, তাছাড়া আরো অনেক সফটওয়্যার রয়েছে। হুম, বাট কেউ যদি Revit আর Navisworks Manage এই দুটো অন্তত বেসিক বুঝে যায় বা শিখে নেয়, তাহলে অন্তত তার চাকরির কোনো অসুবিধা হবে না। কারণ ইলেকট্রিক্যাল এখন যেরমভাবে ডিমান্ড হয়েছে বিমে, হুম, সেক্ষেত্রে বিম অলরেডি ইন্ডিয়ার মধ্যে ম্যান্ডেটরি হতে চলেছে। হুম, কারণ অনেক রকম প্রজেক্ট রয়েছে যেগুলো আমিও ইউএস এর প্রজেক্ট গুলোই করি বেসিক্যালি। হুম, তার মধ্যে নাসারও আমি একটি প্রজেক্টে কাজ করেছি। বাহ! এটা তো খুবই ভালো। ১৭ জন ইঞ্জিনিয়ারের হুম, মধ্যে আমি একজন ছিল, যে তখন বাহ! আমি একম এ ছিলাম। তো নাসার ডেটা সেন্টারের নামটা আমি বলতে পারছি না। তো নাসার ডেটা সেন্টার রয়েছে, সিডনি মেট্রো রয়েছে। হুম, তারপর কানাডার ২ খানা মেট্রো স্টেশন আমার হাতে ডিজাইন। বাহ! তো সেই কাজগুলো যদি মানে শিখতে আমাকে ইলেকট্রিক্যাল এর কোর কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতেই হয়েছে। একদম। তারপর Revit এর যা স্কিল ডেভেলপ যেমন করতে পারবে, হুম, তার তেমন সেরমভাবে অগ্রগতি হবে। তো এই দুটো বেসিক সফটওয়্যার জানা খুব দরকার। আচ্ছা। তো আমি আ মানে এটা বুঝতেই পারছি যে আমাদের দর্শকরা তোমার কাছ থেকে ইনফরমেশন গুলো পেয়ে তাদের খুব এটা জেনে খুব সুবিধা হবে তাদের। আচ্ছা আমাকে বলো এই যে তুমি বিআইএম এবং সিএডি তে এসছো এটা কি কোনো সাডেন মুভ ছিল না তোমার কোনো একটা প্ল্যানিং ছিল যে আমি বিআইএম নিয়ে পড়বো বা সিএডি নিয়ে আমি আমার ক্যারিয়ার বানাবো? এই সাডেন মুভটা ইমপ্লিমেন্ট করেছিল আমাদের সন্দীপ স্যার। আচ্ছা। আম একদিন মনে আছে আমাদের মেশিনস এর যে ওয়ার্কশপ রয়েছে। হুম, তখন আমি ২০১৬ ই মনে হয়। হুম, তখন মানে কথা হচ্ছিল যে
হয় না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে যে চাকরি হুম, করব না বিটেক করবো, BTech আর অলরেডি আমার একটা বাড়িতে সমস্যা, একদমই। ফাইন্যান্সিয়াল থাকে, ডেসপায়ার থাকে। তো সেক্ষেত্রে স্যারকে জিজ্ঞেস করেছিলাম হুম, যে স্যার কোনটা করা ঠিক হবে। হুম, তো স্যার বলেছিলেন যে দেখ এরকম দুর্গাপুরে একটা কোম্পানি আছে পিনাকেল, হুম, সেখানে এরকম ড্রয়িং ডিজাইন ড্রাফটিং এর কাজ হয়, একদমই। যদি পারিস তো ওখানে গিয়ে তোরা দেখতে পারিস। হ্যাঁ, তো তারপরেই আমার যখন চাকরিটা ছেড়ে এলাম হুম, তারপরেই খটকালো যে একবার কি ওখানে সিভিটা দিয়ে আসলে হবে। আচ্ছা, তো তারপরে কপাল করে হয়ে যায়, বাট মানে বেসিক ইমপ্লিমেন্টেশন স্যারই করেছিলেন যে স্যারই এখানে তুমি করেছিলেন। গিয়ে ট্রাই করতে পারো। একদমই। হ্যাঁ, তাহলে মোটিভেশনটা সন্দীপ স্যার তোমাকে দিয়ে খুব দিয়েছিল। ভালো মোটিভেট করেছিল তোমাকে এবং তার সেই মোটিভেশন না পেলে হয়তো এই জায়গায় তুমি আসতে আসতে পারতে পারতাম না। না। একদমই তাই। কারণ তখন সত্যি বলতে আজকে আমার মা নেই। বাট মা তখন বলেছিল যখন চাকরি ছেড়ে এসেছিলাম হুম, যে, "তুই অত চিন্তা করছিস কেন? সেরকম বললে তোকে অটো কিনে দেবো, তুই অটো কিনে চালাস।" একদমই। আচ্ছা তুমি অ্যাজ এ প্রফেশনাল যখন প্রফেশনাল লাইফ স্টার্ট করলে, তো তখন তোমার ১ম অ্যাসাইনমেন্ট কি ছিল? ১ম অ্যাসাইনমেন্ট ছিল, ১ম এ তো ৩ মাসের আমাদের CAD এর ট্রেনিং হলো। হুম, দেন ২ বছর আমি CAD এই ছিলাম। ওখানে ওরকম স্পেসিফিক কিছু হুম, ছিল না। টেকনিক্যালিটিস বলতে কিছু ছিল না। হুম, ওখানে শুধুমাত্র ট্রেসিং আর ড্রাফটিং এর কাজই হতো। হুম, বাট তারপর যখন আমি বিমে প্রমোট হই, তো হুম, তারপর আমার ইউএস এর একটা প্রজেক্ট ছিল। হুম, যেটা এনডিএ করা আছে সেক্ষেত্রে আমি বলতে পারব না। বাট হুম, সেক্ষেত্রে বিল্ডিং যেটা আমরা বলি, হুম, বিল্ডিং এর ইলেকট্রিক্যাল সার্ভিসেস মানে প্যানেল বসানো, আচ্ছা। ট্রান্সফরমার করা, হুম, বানানো, দেন লোড ক্যালকুলেশন করা, সেখানে হুম, কন্ডুইট বা কেবল ট্রে কানেকশন কিভাবে হবে না হবে। হুম, সেইগুলো পুরোপুরি ট্রেনিং আমাদের পিনাকেলই দিয়েছিল ৩ হুম, মাস যখন আমি প্রমোট হই বিমে। তো তারপরেই আমার প্রজেক্ট অ্যাসাইন করা হয়। তো মোটামুটি আমার এখন ৯ বছরে প্রায় ১৭ খানা প্রজেক্টের আমি কাজ করে বাহ! নিয়েছি। তো খুবই ভালো একটা ব্যাপার। আচ্ছা কখনো কি তোমার এই প্রফেশনাল জার্নিতে নিজেকে কখনো আন্ডার কনফিডেন্ট মনে হয়েছে যে এটা আমি করতে পারবো না বা এটা আমি পারবো কিনা এরকম কোনো ফিল এসছে কোনোদিনও? না, কোনদিনও আসেনি? আসেনি। আম কারণ আমি যে জিনিসগুলো সারভাইভ করে এসেছি সেখানে এই হুম, বিমের আর ক্যাড এর কাজকে হুম, আমার কোনদিনও চ্যালেঞ্জিং হুম, মনে হয়নি। হ্যাঁ, হয়তো হুম, সফটওয়্যার রিলেটেড কিছু জিনিস বুঝতে অসুবিধা হুম, হয়েছে ঠিকই। বাট সেটা আমার অনেক সিনিয়রই রয়েছে যারা আমাকে উদ্ধার করেছে সেদিক দিয়ে। ওকে। তো তোমার আমি নেক্সট যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তোমার CAD ড্রাফটিং থেকে BIM কোঅর্ডিনেশন এর ব্যাপারে একটু বলো আমাদের। দেখো CAD ড্রাফটিং বলতে মানে বেসিক্যালি পিডিএফ ট্রেসিং করা হতো CAD এ। ঠিক আচ্ছা। আছে? সেরকম যেমন এখন সাইটের কাজ বা সিভিল সিটির কাজ যেগুলো আমি এখন করি, টোটাল কোঅর্ডিনেট করা বা সেটা ম্যানেজ করা, সেটা তখন আমার কাছে কোনো আইডিয়া ছিল না। আচ্ছা, বিমে যখন আমি যাই তখন বুঝি যে এটার মানে 2D বলতে ড্রাফটিং বলতে আমরা 2D তে কাজ করি। আচ্ছা। আর বিম পুরোপুরি 3D, শুধুমাত্র 3D না, হুম, 7D অব্দি একটা আমাদের চলে, মানে প্রজেক্ট লাইফ সাইকেল চলে। আচ্ছা। তার মধ্যে টাইম হলো, লেবার হলো, হুম, কস্টিং হলো, টাইম হুম, ম্যানেজমেন্ট হলো, অনেক কিছুই ডিপেন্ড করে তার মধ্যে। হুম। তো সেইগুলো পুরোপুরি বিমে ওঠার পরে আমি বুঝতে পারি যে এটা কতটা ভাস্ট আর কতটা কতটা ফাস্ট? কিছু আমি এখনো অব্দি কিছুই জানি না যখন আমি ১ম প্রমোট হই। তারপর আস্তে আস্তে এখনো শিখছি। তো এই সময় তোমার কোনদিনও মনে হয়নি যে এতটা ভাস্ট একটা জায়গা তো আমি এখানে পারবো কিনা? না তুমি খুব কনফিডেন্ট ছিলে যে আমি এটা করে পেরে নিতে যাবো। পারবো, পেরে যাবো। পেরে যাবো? কারণ পিনাকেলে সেইভাবে আমার সিনিয়র যারা ছিলেন, হুম, আ ৩-৪ জন এখনো সিনিয়রদের সাথে আমার এখনো প্রচুর কনট্যাক্ট রয়েছে। হুম, তো কিছু এখনো প্রবলেম হলে আমি তাদের কাছে এখনো ফোন করি, জানি যে এটা কি প্রবলেম, কিভাবে ফেস করব, কিভাবে চ্যালেঞ্জটা ওভারকাম করব। হুম। তো সেক্ষেত্রে এখনো সেই সিনিয়রদের আমি কনট্যাক্টে আছি। তো সেদিক দিয়ে আমার কোনোদিনও মনে হয়নি যে আমি এটা পারব না। ন্যাচারালি ওখান থেকে তোমার তো একটা গাইডেন্স তুমি পেয়েই প্রচুর এসেছো গাইডেন্স আমি নিই। এবং এখনো নিশ্চয়ই পাচ্ছ। বিভিন্ন কারণে তো আমরা সিনিয়রসদের কাছে তো ওই মানে সাহায্য পৌঁছে নিয়েই থাকি। যাওয়াই। অ্যাকচুয়ালি তাই, একদমই। আচ্ছা আমি যেটা নেক্সট জানতে চাইবো যে তোমার এখন ডেইলি বেসিস এ তোমার কারেন্ট রোল কি? আমার কারেন্ট রোল হচ্ছে পুরোপুরি মানে প্রজেক্ট ম্যানেজ করা। হুম, প্রথমত তো আমার যে ইউএস এর যে কাউন্টার পার্ট হুম, রয়েছে, তাদের থেকে ইনপুট নিয়ে হুম, পুরোপুরি বোঝা যে হুম, আজকের বা এই লাস্ট মানে নেক্সট 3 মান্থস এর আমাদের হুম, টাইমলাইন কি হতে চলেছে। আচ্ছা। আমাদের প্রজেক্টের অনেক কিছু থাকে যে 10% সাবমিশন, হুম, 30% দেন ডিডি সাবমিশন থাকে। হুম, আইএফসি সাবমিশনও থাকে। তো সেই সাবমিশন অনুযায়ী আমাদের বোঝা যে আমাদের আউটপুট কি হতে চলেছে, আমাদের টাইমলাইন কি হতে চলেছে। তো হুম, সেই ইনপুট গুলো বোঝা, হুম, বুঝে আমাদের মানে আমার আন্ডারে যে টিম মেম্বার গুলো রয়েছে, হুম, তাদেরকে বোঝানো যে আমাদের আজকে এইটুকু ইনপুট দিতে হবে, এই হুম। সপ্তাহে এইটুকু ইনপুট হতে চলেছে, এটা আমাদের টার্গেট। মানে একটা ক্যালকুলেটেড মুভ থাকে। ক্যালকুলেটেড মুভ হুম, থাকে অ্যাকর্ডিং টু বিইপি, বিম হুম, এক্সিকিউশন হুম, প্ল্যান হুম, হিসাবে হুম, ISO 19650 হুম, আমাদের একটা হুম, ISO ভেবে মানে মেইনটেইন করে কাজ করতে হয়।
সে আইএসও স্ট্যান্ডার্ড মেনে আমাদের বুঝতে হয় যে কিভাবে আমরা এগোবো, কি হুম। টাইমলাইনে এগোবো। হুম, হ্যাঁ, তারপর সেই ইনপুটটা নিয়ে আমাকে পুরো কিউএ কিউসি করা, মানে কোয়ালিটি চেক করা। হুম, যে ড্রইং গুলো যেগুলো আমরা বানাচ্ছি বা হুম, মডেল হুম, যেগুলো ডিজাইন করছি, হুম, সেইগুলোর কিভাবে ইনপুট ঠিকঠাক আছে কিনা, হুম, ক্লায়েন্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা আউটপুট হচ্ছে কিনা সেটা করা। হুম, দেন সেটাকে যদি কোনো কিছু প্রবলেম হয় যে জুনিয়র বলেছে যে এটা হচ্ছে না, হুম, সেটাকে সলভ করা। হুম, ডিজিটাল সেটাকে সলিউশন দেওয়া আমার হুম, কাজ। তারপর হচ্ছে যে সেটা ক্লায়েন্টকে বোঝানো যে আমাদের এতটুকু ইনপুট হয়েছে, আমরা হুম, এইভাবে হুম, হুম, এগোচ্ছি। হুম। ঠিক আছে? পুরো কাজটাই এখন আমার ওই ম্যানেজিং আর মধ্যেই চলে এসছে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তুমি আমাদের এখন অনেক স্টুডেন্ট আছে যারা CAD শিখছে বা যারা ভবিষ্যতে BIM এও ট্রান্সফার্ড হবে। তো তুমি এটা আমাদের একটু দর্শকদের বলো যে CAD আর BIM এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? BIM কতটা অ্যাডভান্স? উম আচ্ছা, CAD যেটা আমি ১ম এই বললাম, CAD মানে হচ্ছে আমরা 2 ডাইমেনশনাল কাজে করছি। হুম, হ্যাঁ, মানে যখন আমরা কোন শীটে কোন বিল্ডিং বানাচ্ছি বা কনস্ট্রাকশন করছি, তো আগেকার দিনে কি হতো ১৯৭০, ১৯৮০, ১৯৯০ হুম, যতক্ষণ না BIM বা Revit এর ইন্ট্রোডাকশন হয়েছে, হুম, হুম, ততদিন আমরা শীটে বুঝতে পারতাম না যে একটা পাইপ কোন কতটা উঁচু বা কতটা নিচু দিয়ে যাচ্ছে। হুম, সে পাইপ হোক, কোন কেবল ট্রে হোক বা কন্ডুইট হোক। হুম, তো আরেকটা ডাইমেনশন আসা মানে এক্স, ওয়াই অ্যান্ড জেড। জেড হুম, মানে আমাদের এলিভেশন। হুম, কতটা উপরে বা হুম, কতটা নিচে। তো যতক্ষণ না জেড এলিভেশনটা আসছে, ততক্ষণ আমি বুঝতে পারছি না যে কতটা উঁচু বা নিচু। একদম। এই যে এলিভেশন মানে একটা ডাইমেনশন আমাদের এড হলো। হুম, সেখান থেকে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এবার এই যে পাইপটা যাচ্ছে, এই পাইপটার সাথে এই কন্ডুইটটা ক্ল্যাশ হতেও পারে হুম, বা নাও নাও হতে হতে পারে। পারে। হুম, ঠিক আছে? শুধুমাত্র তাই নয়, তার সাথে হচ্ছে যে এক্সাক্ট যে আমার লোডটা দরকার, হুম, হ্যাঁ? অনেক সময় কি হতো যে আ বু 1000 মেগাওয়াটের দরকার, সেখানে 1000 মেগাওয়াট না হয়ে 800 মেগাওয়াট অব্দি হয়ে গেল। মানে 200 ডেফিসিয়েন্সি মেগাওয়াটের আমার ডেফিসিয়েন্সি হয়ে গেল হুম, আগেকার দিনের সাইটে। হুম, তো সেই যে ক্যালকুলেশনটা প্রপার যে ক্যালকুলেশনটা আমার দরকার, না বেশি না কম। হুম, সেই টোটাল ক্যালকুলেশন করা, তার কতটা কেবল লাগবে, কতটা কন্ডুইট লাগবে, হুম, হ্যাঁ? তার মধ্যে ট্রান্সফর্মারের এক্সাক্ট সাইজ কি হবে, প্যানেল আমি কি সাইজে বানাবো না হুম, বানাবো, হুম, সেটা প্রপারলি কোন জায়গায় বসবে একটা বিল্ডিং এ বা একটা কনস্ট্রাকশন সাইটে। তো সেই সবকিছু বোঝানোর দায়িত্বই হচ্ছে মানে বোঝানোর যে টেকনোলজিটা এটা আমরা বিম দিয়েই করি। বিম দিয়ে করো। ঠিক আছে? তো Revit এ আমরা 2D তো কাজ করতেই পারি। হুম, তার সাথে, সাথে আমরা 3D তেও দেখতে পারি হুম, যে এক্সাক্টলি ওই এলিমেন্টটা মানে সেই কন্ডুইট হোক, কেবল হোক বা হুম, ট্রান্সফর্মার হোক, হুম, আমি হুম, কোন পজিশনে বসাবো, আমি কতটা উঁচু বা নিচুতে রাখবো। আর এমনভাবে রাখবো যাতে সেটা ক্লিয়ারেন্স মানে আমাদের ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড সেই NEC কোড অনুযায়ী সেটা যেন প্রপারলি বসে। হুম, যাতে আমি কাজ করছি ইন্ডিয়াতে কিন্তু হুম। যে কাজটা করছি সেটা ইউএসএও হতে পারে, সেটা ইউকে তেও হতে যেকোনো পারে, জায়গারই হতে পারে। অস্ট্রেলিয়াও হতে পারে। হুম, তো সেখানকার লোকাল কোড অনুযায়ীও আমাকে বুঝতে হবে যে সেটা ওখানকার যে কি বলবো মানে যিনি লাইসেন্স দেবেন হুম, পুরো বিল্ডিংটা হুম, সেটা যেন প্রপারলি এক্সিকিউট হয়। তো আচ্ছা, সেটার বোঝার দায়িত্ব পুরোপুরি মানে টেকনোলজির কাজটা আমরা বিম দিয়েই করি। বাহ! ঠিক আছে? তো সেই কাজটা শুধুমাত্র যে সবসময় আমাদের আম ল্যাপটপে বসেই কাজ সেটা কিন্তু নয়। হুম, কেউ যদি ওই বিম এর প্রজেক্টে কাজ করেছে মাঝে মধ্যে তাকে সাইটেও পাঠানো হয়। মানে আচ্ছা, আমি ইন্ডিয়াতে যদি কাজ করি আর হুম। ইউএসএ তে সেটা যদি এক্সিকিউট হয়, তাহলে USA তেও যেতে হতে পারে। একেক সময় অনেকেই গেছে মানে হুম, পিনাকেলে তো প্রচুর লোক গেছে। হুম, শুধু আমি যেতে পারিনি। কিন্তু এটা অন সাইট এ প্রচুর অপরচুনিটিও রয়েছে। হুম, শুধুমাত্র ইন্ডিয়াতে না। আমার অনেক সিনিয়রই রয়েছে যারা আয়ারল্যান্ডে এখন জব করছে। হুম, কেউ সিঙ্গাপুরে কাজ করছে, হুম, কেউ দুবাইয়ে কাজ করছে। হুম, কেউ ইউএসএ তে অলরেডি সে সেটেল হয়ে গেছে ফ্যামিলি হুম, নিয়ে। হুম, হুম। তো এটার এখন হিউজ প্রসপেক্ট রয়েছে। আচ্ছা, এটা কি ম্যান্ডেটরি মানে তোমাকে অন সাইট প্রজেক্টে যেতে হবে না এটা অপশনাল? ক্লায়েন্ট অ্যান্ড কোম্পানির উপর ডিপেন্ড করে যে যদি আচ্ছা, ক্লায়েন্ট বোঝে যে হ্যাঁ, এ আমার সাথে বিমে এই কাজটা করেছে, একে হুম, একটু পাঠাও আচ্ছা, ৩ মাসের জন্য, ৬ মাসের জন্য, ১ হুম, বছরের হুম, জন্য যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? যেমন লুসেল স্টেডিয়াম যেমন কাজ হয়েছিল। হুম, লুসেল স্টেডিয়ামে পিনাকেল থেকে অনেক লোককে পাঠানো হয়েছে। হুম, আমি আচ্ছা, পিনাকেল এখন কর্মরত নেই। প্রায় ৪ বছর ৫ বছরের কাছাকাছি হলো আমি পিনাকেল ছেড়ে দিয়েছি। হুম, তো সেই ইনফরমেশন গুলো আমার রয়েছে আমার কাছে যে লুসেল স্টেডিয়াম বা অন্যান্য অনেক প্রজেক্টের জন্যই পিনাকেল থেকে অনেকে লোক গেছে। তো সেই সুযোগ প্রচুর ভাবে রয়েছে। আচ্ছা। তো আমি এবার যেটা নেক্সট জানতে চাইবো তো তোমার অ্যাজ এ প্রফেশনাল তুমি তো অনেক প্রজেক্ট করেছো একটু আগেই বললে আমাদের দর্শকদের। তো এমন কোনো চ্যালেঞ্জিং প্রজেক্ট কি তোমার কাছে এসছে যেটা তোমার কেরিয়ারের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়েছে পরে? হ্যাঁ, ২ টো প্রজেক্ট এর মধ্যে রয়েছে। একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর আমি প্রজেক্টে কাজ করেছিলাম। তার সাথে নাসার একটা প্রজেক্টের কাজ করেছিলাম। আচ্ছা। তো এই ২ টো প্রজেক্ট আমার একটা বলতে গেলে এখন একটা হলমার্ক হয়ে গেছে আমার রিজিউম এর মধ্যে। হুম।
তো এখন এই মোমেন্টে তোমার কি মনে হয় যে ইয়েস আই এম কমপ্লিটলি এস্টাবলিশড এন্ড আই এম কমপ্লিটলি সাকসেসফুল ইন মাই ক্যারিয়ার, না তোমার মনে হয় যে না আরো আই হ্যাভ টু গ্রো মোর? হ্যাঁ, আরো এগোতে হবে। শুধু থেমে ডেফিনেটলি। থাকলে হবে না। তো আহ, দেখো প্রত্যেকটা জীবনে সফল হতে গেলে তো চ্যালেঞ্জেস তো থাকবেই। তো তুমি অনেক চ্যালেঞ্জেস ফেস করে, মানে ফ্যামিলিগত চ্যালেঞ্জেস প্রচুর থাকবে, প্রফেশনাল চ্যালেঞ্জেসও প্রচুর থাকবে। তো এরকম কোনো খুব মানে চ্যালেঞ্জ কিছু পেয়েছো যেটা তোমাকে সাকসেস পেতে একটু আটকেছে বা প্রবলেম ক্রিয়েট করেছে, এমন কিছু চ্যালেঞ্জেস কিছু? রিসেন্টলি আমি জার্মানিতে একটি জবের অফার পেয়েছিলাম। হুম, আম আমি আগের বছর মে মাসে সেটার ইন্টারভিউ দিয়েছিলাম। সেটা সিলেকশন অনেক দেরিতে হলো। মানে যখন আমার অফার লেটার পাঠানো হলো হুম, উম নভেম্বর মাসে। হুম। কিন্তু সেই সময় আমার মা আইসিইউতে ভর্তি। কারণ আমার মা ডায়ালিসিস পেশেন্ট ছিল। লাস্ট ২.৫ বছরে ৭-৮ বার আমার মা ভর্তি হয় আইসিইউতে। তো আমার মা এখন নেই। জানুয়ারি মাসে উনি চলে গেছেন। বাট আ ওই চাকরিটা আমি যাইনি। মায়ের জন্যই। আমার মা চেয়েছিল যে আমি চলে যাই। বাট আমি নিজেই যাইনি। কারণ আজ আছি, কাল নেই আমার মায়ের অবস্থা ছিল। তো সেই ক্ষেত্রে আমি যাইনি। ওটা একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে। তো এই চাকরিটাতে তুমি যে জয়েন করলে না, তোমার কি মনে হয় যে এটা আমি যে জয়েন করতে পারলে না তোমার মায়ের অসুস্থতার কারণে, তো এটা কি তোমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট ফেলবে না, আগামী দিনে? আমি জানি আমি আবার পেয়ে যাবো কোথাও না কোথাও। ব্যাস এই কনফিডেন্সটাই তো থাকা চাই প্রত্যেকের মধ্যে যে আমার মধ্যে সেই কোয়ালিটি বা আমার মধ্যে সেই ক্যালিবারটা আছে যে আমি ভবিষ্যতেও দাঁড়াতে পারবো, তাই না? আচ্ছা, তোমার কেরিয়ারে সবথেকে টাফেস্ট পার্ট কোনটা ছিল? টাফেস্ট পার্ট ছিল ক্যাট থেকে বিমে প্রমোট হওয়াটা একটা টাফেস্ট পার্ট ছিল আমার কাছে। আম কোম্পানির পলিসি অনেক কিছু ম্যাচ করেনি। বাট তার মধ্যেও আমি নিজেকে প্রমাণ করেছিলাম। শুধুমাত্র আমি না, আমার সাথে আমার অনেক বন্ধু-বান্ধবও প্রমাণ করতে পেরেছে। তো হুম, আমরা একসাথে ৫-৬ জন সেই হুম, ক্যাট ডিপার্টমেন্ট থেকে পরে বিমে প্রমোট হই। হুম, আ হ্যাঁ, হয়তো ফাইন্যান্সিয়ালি তখন আমি সেইভাবে গ্রো করতে পারিনি। সেলারি সেমই ছিল। হুম, বাট ওই যে আমি ট্রানজিশনটা আমাদের হয়েছে। হুম। তো সেই ট্রানজিশন এর পরেই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। হ্যাঁ, ওই সময়টা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জটা দরকার ছিল। নাহলে আজকে হতো না। হতো না। ঠিকই। তো তোমার কখনো এরকম সেলফ ডাউট হয়েছে বা তোমার টেকনিক্যাল লিমিটেশনস তোমার মনে হয়েছে যে আমি তো টেকনিক্যালি এতটা সাউন্ড নই। হুম। তো আমি এই জিনিস নতুন জিনিস বিমে আছে, আমি এগুলো কিভাবে শিখবো? কোনদিন এরকম সেলফ ডাউট হয়েছে তোমার মধ্যে কোনদিন? হ্যাঁ, অনেক সময়ই হয়েছে। তো সেটা তুমি কিভাবে ওভারকাম করেছো? ওই হ্যাঁ, পড়াশোনা করে আমার কাছে ওই ইলেকট্রিক্যাল মেশিনস এর বই সারাক্ষণই থাকতো। হুম, আমার সিনিয়র রয়েছে। হুম, পিনাকেলেরই সিনিয়র দৈপায়ন দাস। আচ্ছা। আ তো একদিন আমাকে ট্রেনিং মানে পিনাকেলের ট্রেনিং ডিপার্টমেন্টে আমাকে একটু শিফট করা হয়েছিল হুম, ৩ মাসের জন্য। তো ও কিছু আমাকে কোয়েশ্চেন করেছিল। হুম, তো সেটা আমি ওকে উত্তর দিতে পারিনি তখন। কারণ ট্রেনিং এর ওই ডকুমেন্ট গুলো বানানোর জন্য আ অটো ট্রান্সফর্মার এর কিছু কোয়েশ্চেন, তারপর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এর স্টার ডেল্টার ক্যালকুলেশন এর কিছু অঙ্ক হুম, দিয়েছিল। সেটা আমি করতে পারিনি। আচ্ছা। তো তখন আমি ওকে বলেছিলাম, "ঠিক আছে আমি এইগুলো কালকে উত্তর দেব।" হুম, তো ও বলেছিল, "ঠিক আছে তুই কালকে পড়ে আয়।" তো আমি বলেছিলাম যে, "ঠিক আছে।" তো আমার কাছে বইটা সবসময় ছিল। কারণ আ বিমের করার আগেও আমার আরেকটা টার্গেট ছিল যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেব। সবার মধ্যবিত্ত বাড়ির, নিম্ন হুম, মধ্যবিত্ত একদমই। সবারই টার্গেট থাকে। তো সেই ক্ষেত্রে বইটা আমার সাথে সারাক্ষণই থাকতো। হুম, তো তখন ও দেখতে পেয়েছে যে বইটা নিয়ে আমি লাঞ্চ টাইমে আমি পড়ছি আর মানে খেয়ে-দেয়ে পরে বসে হুম, গেছি হুম, বইটা নিয়ে, উত্তরগুলো বোঝার জন্য। তো হুম, সেই ও মানে সেটা নিয়ে এখনো শোনায় যে, "তুই ওটা করেছিলিস বলে তুই এখন আমার কাছে সেরমভাবে প্রিয়।" তো হ্যাঁ, এই চ্যালেঞ্জ গুলো পেয়েছি। আ ক্যালকুলেশন করা বা উত্তর মানে হুম, লোড ক্যালকুলেশন অনেক কিছু। তো সেক্ষেত্রে ওদিক দিয়ে আমি অনেক হেল্প পাই। হুম। শুধুমাত্র ও না, আরো অনেকজন আছেন। সুজনদা রয়েছেন, আরো কয়েকজন রয়েছে পিনাকেলেরই। তো সেদিক দিয়ে অনেক হেল্প পাই তাদের থেকে। আচ্ছা। আমার নেক্সট প্রশ্ন এটাই হচ্ছে যে এখনো অনেক স্টুডেন্ট যারা ডিপ্লোমা ফিল্ডে যারা অ্যাডমিশন নিচ্ছে বা ডিপ্লোমা ফিল্ডে যারা যেতে চাইছে, তো তাদেরকে তুমি কি টেকনিক্যাল গাইডেন্স দেবে? যারা টেকনিক্যাল আ জায়গায় যেতে চাইছে ডিপ্লোমাতে? অবশ্যই যারা ডিপ্লোমাতে অলরেডি রয়েছে, শুধুমাত্র ডিপ্লোমা না, ইঞ্জিনিয়ারিং মানেই তোমার কোর কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। হুম, তোমার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, ইলেকট্রিক্যাল মেশিনস, হুম, হুম? তারপর আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে আমাদের অতটা মাথা ব্যাথা করতে হয় না। হুম, বাট সার্কিটিং, ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এই হুম, যে কোর ইঞ্জিনিয়ারিং পার্ট আমাদের শেখানো হয় আমাদের হুম, কারিকুলামে। হুম, এটা যদি তার কোর কনসেপ্ট মানে ওহমস ল থেকে শুরু করে আমাদের ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং অব্দি। হুম, এইটা যদি সে কোর ভাবে বুঝে যায়, মানে সে যদি এপ্লাই করতে পারে, হুম, হ্যাঁ, তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এগুলো যদি সে বার করতে পারে, আমার মনে হয় না তার ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো অসুবিধা আছে।
হ্যাঁ, এরপর তাকে শিখতে হবে সফটওয়্যার। সফটওয়্যার বলতে আমরা যে রেভিট, নেভিস, এসিসি মানে অটোডেস্ক কনস্ট্রাকশন ক্লাউড, রেভিস তো অটোক্যাড তো কলেজ শেখাই। সেটা আরো বেশি করে ভালো করে বেসিক গুলো ক্লিয়ার করে নেওয়া। তারপর যদি কলেজ সেইভাবে হেল্প করতে পারে বিম এর শেখানোর জন্য, হুম, স্টুডেন্টদের একটু যদি পুশ দেয়, হুম, তাহলে স্টুডেন্ট গুলোর অনেক সুবিধা। আর যদি না হয় তাহলে এদিক ওদিক অনেকেই আছেন হুম, যারা শেখাচ্ছেন হুম, বিম। তো তাদের কাছে গিয়ে অন্তত শিখে যদি নিতে পারে, ৬ মাস অন্তত হুম, যদি টাইম দেয়, তাহলে সে দাঁড়িয়ে যেতে পারবে। ওকে, এটুকু আশ্বাস আমার রয়েছে। ওকে। তো এই যে বিআইএম ইন্ডাস্ট্রির কথা আমরা আলোচনা করছি, তো তুমি নেক্সট 5 ইয়ার্স এ কি ভাবছো যে বিআইএম ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে পৌঁছাবে? বিআইএম বিম আরো গ্রো করবে। হুম। তার সাথে আরেকটা জিনিস গ্রো করবে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল এখন ইন্টেলিজেন্স। তো এআই সব জায়গাতেই সব আমরা জায়গাতেই রয়েছে। AI কিন্তু বিমের ক্ষেত্রে এআই এর মানে অটোমেশন রয়েছে। ডায়নামো যেমন আমাদের কাজ করতে হয়। হুম, ডায়নামো একটি অটোমেশন অ্যাড-ইন যেটা বিম হুম, মানে Revit এর মধ্যেই আসে। হুম, তো বাট তার আগে বুঝতে হবে যে Revit টা বেসিক শিখে নেওয়া। হুম, এবার আসছি যে ৫ বছর পর কোথায় যেতে চলেছে। হুম, ৫ বছর পর অ দেখতে গেলে কেউ যদি একটা বাড়ি বানাতে যায়, তার ক্ষেত্রেও কিন্তু বিআইএম এর একদম ইঞ্জিনিয়ার লাগবে। দরকার। ঠিক আছে? বিআইএম ইঞ্জিনিয়ার মানে ইন্ডিয়ার মধ্যে পাওয়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি ভরে, ভরে পেতে পারি। হুম, কিন্তু বিআইএম ইঞ্জিনিয়ার খুঁজে বার করা এখনো কিন্তু খুব হ্যাঁ, কঠিন। একদমই তাই। আর সেক্ষেত্রে ডিমান্ড আরো বাড়তে ডিমান্ড চলেছে। অনেক বাড়বে। ডেফিনিটলি। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি কেউ একটা বাড়ি বানাতেও যায়, হুম, অনেক সময় হয় না যে আমাদের মিউনিসিপ্যালিটিতে হুম, হুম, মানে হুম, ড্রাফটিং মানে বাড়িটার প্ল্যানিং জমা করতে হয়। হুম, হুম, কিছুদিন পর ইন্ডিয়া মানে বাইরের ক্ষেত্রে তো চালু হয়েই গেছে। হুম, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা চালু হবে। একটা তার বিম ওয়ার্কফ্লো, বিম এর আউটপুট মিউনিসিপ্যালিটিতেও জমা দিতে হতে পারে। তো আচ্ছা। সেক্ষেত্রে কেউ যদি সেটা শিখে নেয়, যদি চাকরি নাও পায়, সে এজ আ ফ্রিল্যান্সারও হুম, অনেক, অনেক টাকা কাজ কামিয়ে করতে পারবে। বাঁচতে পারে। অনেকে তো ফ্রিল্যান্স হিসেবে কাজ করে অনেক ইনকাম করছে। তারা জীবনে অনেক এস্টাবলিশড হয়েছে। এক্সাক্টলি। সব জায়গায় ফ্রিল্যান্সিং এখন তো চলছে আমরা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা তুমি যারা ডিপ্লোমা স্টুডেন্টস আছে যারা বিআইএম নিয়ে পড়তে ইচ্ছুক তো তোমার কি মনে হয় বিআইএম তাদের কাছে একটা গুড ক্যারিয়ার অপশন হতে পারে? অবশ্যই। আমি তার একমাত্র এক্সাম্পল। একদমই। আম কারণ আমি জানতাম না বিআইএম জিনিসটা কি। আমি যখন পিনাকেলে জয়েন করি বিম, তখন আমি বুঝতে পারি যে বিমের মাহাত্ম্যটা কি। আর এখন আচ্ছা। সেটার উপরই গ্রো করেছি বলেই আজকে হুম, আমি এই জায়গায় আসতে পেরেছি। একদমই। আচ্ছা তোমার কি মনে হয় যে কোন সফটওয়্যারটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা খুব ম্যান্ডেটরি আজকের দিনে? প্রথমত তো AutoCAD, আচ্ছা। তারপর হচ্ছে Revit, আর তারপর হচ্ছে Navisworks Manage। এই ৩ টের স্টুডেন্ট ভার্সন পাওয়া যায়। অটোডেস্কেই ৩ বছরের লাইসেন্স দেয়। এখন হয়তো ১ বছর করে দিয়েছে। হুম, বাট কোন স্টুডেন্ট যদি তার স্টুডেন্ট আইডি দিয়ে লগইন করে অটোডেস্কে তার হুম, অ্যাকাউন্ট বানায়, হুম, সে নিজেই ফ্রিতে ডাউনলোড করে সেই রেভিটটার মানে কেউ যদি টিউটর থাকে তো ভালো। আর যদি না হয় YouTube থেকেও দেখতে পারে। বাট হ্যাঁ, YouTube এ সেটা কনস্ট্রাক্টেড নয়। মানে আচ্ছা, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা শিখবে সেটা হবে না। আচ্ছা। তো কনস্ট্রাক্ট ওয়াইজ যদি মানে কোর ব্যাপারটা বুঝতে হয়, তাহলে একটা টিউটরের দরকার। টিউটরের ডেফিনিটলি। আচ্ছা তোমার এমন কোন হ্যাবিট এর কথা বলো যেই হ্যাবিট এর জন্য তোমার কেরিয়ার চেঞ্জ হয়েছে বা আপলিফট হয়েছে যেটা আমি বলতে চাই। এমন উম কোন হ্যাবিট কিছু? হ্যাবিট বলতে যে সিনিয়রদের কথা শুনে চলা। সে আমাদের কলেজের টিচার হোক বা আমার অফিসের সিনিয়র হোক, হুম, তাদের দোষ বা তারা যে ভুলগুলো করছে, শুধুমাত্র তারা না, ফ্যামিলিরও বা আমার যে বড় হয়, হুম, তার সেই দোষ থেকে নিজেই বুঝে যাওয়া যে এটা আমার করা উচিত কি করা উচিত নয়। হুম, সেটা আমাকে অনেক দিক দিয়েই বাঁচিয়েছে। হ্যাঁ, আ উম যেমন অনেক ব্যাপারই রয়েছে, সেটা হয়তো ডিসক্লোজ করা যাবে না। হুম, হুম। কিন্তু অন্যের ভুল থেকে শিখে নেওয়ার থেকে বড় কিছু হয় না। ভুল তো সবারই হয় আমরা জানি। মানুষ অবশ্যই মাত্রই ভুল হয়। ভুলটা থেকে মানুষ তো শেখে। শিখে নিতে হবে। অবশ্যই সেটাই ইম্পোর্টেন্ট আমাদের হ্যাঁ, জীবনে, তাই নয় কি? আচ্ছা এমন কোন টিচারের উল্লেখ করবে যে যার প্রতি তুমি এখনো গ্রেটফুল এবং সারা জীবন তুমি গ্রেটফুল থাকবে? সন্দীপ স্যার, সন্দীপ স্যার, মানে সন্দীপ প্রিন্সিপাল স্যার। স্যার। হ্যাঁ। তো সন্দীপ স্যারের এমন কোন ঘটনা যেটা তোমার মনে এখনো ছাপ ফেলে গেছে? এমন কোন ইনসিডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার ওই সময়? স্যার যেদিনকে বলে গেছিলেন যে CAD এর ব্যাপারে বোঝানো, হ্যাঁ, তারপর স্যার যেরমভাবে পড়াতেন, হুম, ওই ছাপটা স্যারের এখনো রয়ে গেছে। আর স্যার হুম, যেরমভাবে এখনো আমার সাথে কথা বলেন বা মিশেন, মনে হয় যেন এখনো আমি স্যারেরই স্টুডেন্ট। হুম, তো সেই টানটা এখনো স্যারের প্রতি রয়েছে। আচ্ছা, ওকে। তো যারা জুনিয়র আছে এখন, হুম। যারা কেরিয়ার গড়ছে বিআইএম এ, তাদেরকে তুমি একটা কি অ্যাডভাইস দাও? তাদেরকে অ্যাডভাইস এটাই দেব যে অন্তত কোর ইঞ্জিনিয়ারিং মানে যেটা কলেজ শেখাচ্ছে, হুম, সেটাকে ওই বাঙ্ক মারা, চল বন্ধুদের সাথে ঘুরতে যাই। আমিও করেছি। আমি যে করিনি তা না। বাঙ্ক মারা, কলেজে ঘুরে বেড়ানো, ক্লাস না করা আমিও করেছি। হুম,
কিন্তু সেটার একটা এফেক্ট কিন্তু লাইফে পড়ে, সেটা আমি লিমিটেশন থাকা দরকার অবশ্যই। সবকিছুর একটা লিমিট থাকা দরকার, মজাও দরকার কলেজে, একদমই। কিন্তু যখন আমি যেটা শিখছি সেটা সেইভাবে শেখারও দরকার। যদি সেই গাফিলতিটা দিয়ে দিই পরে সেটা আমাকে সেটা ওভারকাম আমাকে করতেই হয়, করতেই হবে। যেটা আমাকে করতে হয়েওছে। হুম, তো সেই মজা করো, সবকিছুই করো, হুম। কিন্তু নিজের লাইফটাকে ৫ বছর ভেবে, মানে আমি ৫ বছর পর বা ১০ বছর পর কোথায় যেতে চাইছি সেটাকে ভেবে সবকিছু যেন মেইনটেইন থাকে। বাকি প্রেম, ভালোবাসা, নেশাপাতি সবকিছুই এগুলো থাকবে, তো পার্ট লাইফের অফ লাইফ, চলতি পার্ট অফ লাইফ। পার্ট অফ লাইফ। কিন্তু নিজের ৫ বছর পর আমি কোথায় নিজেকে দেখতে চাই সেটাকে ভেবে ফিউচার যেন, প্রজেকশনটা থাকা খুব দরকার হ্যাঁ, মানুষের জীবনে। কারণ একদমই তাই। তোমার যদি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বাড়ি থেকে তুমি আসো, হুম, হুম। তোমার উপর তোমার মা-বাবা অনেক কিছু ডিপেন্ড করে। একদম। তোমার ভাই-বোন যদি থাকে তোমার অনেক কিছু তোমার উপর ডিপেন্ড করবে। একদমই তো তাই। সেইটুকু ভেবে। একদমই তাই। তো দীপায়ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো আজকে তুমি যেই জার্নিটা আমাদের সঙ্গে শেয়ার করলে, সেটা শুধু ইন্সপিরেশনাল নয়, মোটিভেশনাল অলসো। আজকে আমি এটাই এক্সপেক্ট করব যে যারা জুনিয়র্স আছে এবং যারা আমাদের এই পডকাস্ট দেখবে, তারা তোমার কাছ থেকে বিআইএম এবং সিএডি সম্পর্কে তারা অনেক বেশি ইন ডেপথ নলেজ পাবে। তো তুমি জীবনে অনেক এগিয়ে যাও, আমি এটাই এক্সপেক্ট করব, আশা রাখবো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। স্টে টিউন ফর থার্ড পডকাস্ট। থ্যাংক ইউ।